স্বামী গৌরীশ্বরানন্দের স্মৃতিকথা। তিনি মাকে যেমন দেখেছিলেন, মায়ের কাছে দেখেছি ভাষার ব্যবধান থাকতো না। নারায়ণ আয়েঙ্গার, তিনি যখন ব্যাঙ্গালোরে ডেপুটি কমিশনার ছিলেন, মায়ের কাছে এসেছেন। আমি তখন কলেজে পড়ি। তিনি বাংলা জানতেন না। তাকে রোজ একটু একটু করে কথামৃত বাংলা থেকে ইংরেজি করে বলতাম। যেখানে যেখানে ঠিক ঠিক ইংরেজি শব্দটি আমার আসতো না, উনি চট করে সেই শব্দটি বলে দিতেন। মায়ের কাছে ওকে নিয়ে যেতাম। উনি যা বলতেন মাকে বাংলা করে বলতাম, আর মা যা বলতেন ওকে ইংরেজি করে বলতাম। কিন্তু আমার সামনেই এই ঘটনা ঘটেছে যে মা আমাকে বলছেন, বাবা, ওর কথা বুঝতে পেরেছি। আর কোনো কোনো জায়গায় মা বাংলায় যা বললেন ওকে ইংরেজি করে বলার আগেই উনি বলছেন, আমি বুঝতে পেরেছি মা কি বললেন। আশ্চর্য ব্যাপার, এসব প্রেমের ভাষা, সব আপনা আপনি বোঝা যায়। আমরা জানি শ্রীশ্রীমা বলেছেন, যদি শান্তি চাও তো কারো দোষ দেখো না, অপরের দোষ দেখো না। অপরের গুণটুকু দেখবে, নিজের দোষ দেখবে। আমাদের কিন্তু অপরের দোষের দিকেই নজর যায়, গুণটি দেখি না। কিন্তু মা গুণটি দেখতেন। একটি ঘটনা বলি। আমার হেডমাস্টার মশাই প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় মায়ের শিষ্য ছিলেন। তার বন্ধু ডাক্তার নলিনী সরকার, তিনিও মায়ের শিষ্য। এরা দুজনে খুবই বন্ধু ছিলেন। একদিন আমি আর নলিনীবাবু দুজনে দাঁড়িয়ে আছি। এমন সময় এক ভক্ত এলেন। তিনিও মায়ের শিষ্য এবং স্কুলের শিক্ষক। কাছাকাছি গ্রামেই বাড়ি। তিনি এসে মাকে প্রণাম করে চরণধুলি মাথায় নিয়ে, মা কেমন আছেন ইত্যাদি দু একটি কথা বলে চলে গেলেন। তিনি যখন একটু দূরে গেলেন, তখন নলিনীবাবু মাকে বললেন, আপনি কেন ওকে আপনার চরণ স্পর্শ করতে দিলেন? তিনি স্কুলের শিক্ষক, লেখাপড়া জানা লোক, মায়ের শিষ্য, কিন্তু তার চরিত্র সম্বন্ধে কিছু লোক কটাক্ষ করতেন। নলিনীবাবু সে কথা জানতেন। মা বললেন, দেখো বাবা, আমি সতেরও মা, অসতেরও মা, আমি সতীরও মা, অসতীরও মা। আমার ছেলে আমার মেয়ে যদি ধুলো ঘেঁটে শরীর ময়লা করে, আমি কি তাদের ফেলে দেব? আমি যে মা, আমি তাদের আমার আঁচল দিয়ে পরিষ্কার করে কোলে নেব। এই ছিলেন মা। সকলকে তিনি স্নেহের আঁচল দিয়ে ঢেকে রাখতেন, কারো দোষ দেখতেন না। কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করে, মা বকতেন কিনা? আমি বলতাম, সহজে না, তবে শিক্ষা দেওয়ার জন্য কখনো দু একটি কথা বলতেন। আমার হেডমাস্টার মশাই প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় ৮০ টাকা বেতন পেতেন, স্কুলের হেডমাস্টার বলে। তবে তখনকার দিনের ৮০ টাকা এখনকার দিনের কয়েক হাজার টাকারও বেশি। মা যখন ছিলেন, আমরা ২ টাকা মণ চাল খেয়েছি। তখন টাকার দাম ছিল।
জয়রামবাটিতে আমরা 10 আনা মণ আলু কিনেছি, 2 টাকা মণ চাল। যাই হোক, তিনি কিছু টাকা খরচ করে মায়ের জন্য ফল, মিষ্টি, পান, সুপারি ইত্যাদি কতকগুলি জিনিস সুন্দর করে সাজিয়ে আনতেন। মনে মনে খুব আশা যে মা খুব খুশি হবেন। মায়ের পায়ের কাছে ঝুড়িটি রেখে প্রণাম করে উঠতেই মা বললেন, দেখো বাবা, ঠাকুরের কৃপায় তো আমার সব জুটে যাচ্ছে, কোনো অভাব আমার নেই। তুমি গৃহস্থ, এতগুলি টাকা কেন খরচ করলে? তোমার স্ত্রী আছে, ছেলে মেয়েদের শিক্ষা আছে, তাদের ভরণ পোষণ আছে, তা তুমি এতগুলি টাকা খরচ করলে কি করে হবে বাবা? একটি কড়া কথাও মা বলেছিলেন, বাদরের চুল হলো বাঁধতে জানে না। মেয়েদের লম্বা লম্বা চুল হলে তারা খুব সুন্দর করে খোপা বাঁধে, কিন্তু বাদরের লম্বা চুল হলে দাঁত দিয়ে ছিঁড়বে। বাদর তো দাঁত দিয়ে চুল কাটবে, সে তো আর খোপা বাঁধবে না। এই কথাটি শুনে হেডমাস্টার মশাইয়ের মনে খুব দুঃখ হয়েছে। বেশ কড়া কথা বলেছেন মা। সেদিন মাস্টার মশাই প্রণাম করে বাড়ি যাচ্ছেন, তখন মা বললেন, দেখো বাবা, কেন বলি জানো? তুমি তো সংসারী লোক, তোমার কিছু সঞ্চয় দরকার। আর সঞ্চয় যদি না করো তো বাবা সাধু সন্ন্যাসীদের কি দেবে? সাধু সন্ন্যাসীরা তো রোজগার করে না, তারা তো গৃহস্থের খেয়েই বেঁচে আছে। তখন মাস্টার মশাই খুশি হলেন, কারণ শুধু স্ত্রী, পুত্র, কন্যার ভরণ পোষণ ইত্যাদির জন্য সঞ্চয় নয়, সঞ্চয় করলে সাধু সেবা করা যাবে। মাস্টার মশাই পরে অনেক সাধু সন্ন্যাসীদের সেবা করার সৌভাগ্য লাভ করেছিলেন। এই প্রসঙ্গে শরৎ মহারাজেরও এমনি একটি কথা মনে পড়ছে। জ্ঞান মহারাজ তখন জয়রামবাটিতে আছেন। ওকে শরৎ মহারাজ ওখানে বসিয়ে যান। বলতে গেলে উনি জয়রামবাটির প্রথম মহন্ত। ললিত মোহন চ্যাটার্জি মায়ের সন্তান জয়রামবাটিতে একটি চ্যারিটেবল হোমিওপ্যাথিক ডিসপেন্সারি খুলেছিলেন গরিবদের ওষুধ দেওয়ার জন্য। আমাকে শরৎ মহারাজ বললেন, মা চলে যাচ্ছেন কলকাতায়, তুই এখানে থাকবি, এখানে দেখাশোনা করবি, ঠাকুরের বই টই পড়বি, ঠাকুরের পুজো করবি, আর ডাক্তার যা ওষুধ লিখে দেবেন তুই রোগীদের তা দিবি। ললিতবাবু টাকা সংগ্রহ করে পাঠান, কখনো বা ওষুধ কিনে পাঠান। উনি জ্ঞান মহারাজকে বলেছিলেন টাকা ও ওষুধের হিসেব রাখতে। জ্ঞান মহারাজ শরৎ মহারাজকে বললেন, আমি হিসেব রাখতে পারবো না, আর আমি গৃহস্থের টাকাও নিতে পারবো না। শুনে শরৎ মহারাজ বললেন, আমরা তো গৃহস্থের খেয়েই বেঁচে আছি রে। রামকৃষ্ণ মিশনের যা কাজ টাজ চলছে সব তো গৃহস্থের টাকাতেই চলছে। তুই গৃহস্থের টাকা নিবি না তো কোথা থেকে তোকে পরমহংস টাকা জোগাবে? রাজা মহারাজ ছিলেন মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট। ওর কাছে যেতে আমাদের ভক্তির সঙ্গে একটু ভয়ও মিশ্রিত থাকত, কারণ
তিনি খুব গম্ভীর থাকতেন। কোনো রকমে প্রণামটি সেরে চলে আসতাম। সকলেই তাকে সমীহ করে চলতেন। কিন্তু মা যখন আসতেন বেলুড় মঠে, তখন ওই মহারাজই একেবারে গলায় কাপড় দিয়ে আর জোর হাত করে মায়ের পিছু পিছু যেতেন ছোট্ট ছেলের মতন। আর মাও তাকে খুব ভালোবাসতেন। একদিন মহারাজ বেলুড় মঠে ভোরবেলা উঠে যেমন রোজ ধ্যান করেন, সেই রকম ধ্যান করছেন। সেদিন ধ্যান এমন জমে গেছে যে উনি যে একটা নিয়মিত সময়ে চা খেতেন, সেই সময়টা চলে যাচ্ছে। ওর চা খাওয়ার ব্যাপারটা একটু পরিপাটি ছিল। বেশ ভালো চা হবে, কাপটি খুব ভালো হবে, বেশ গরম গরম চাটি হবে, একটু জলখাবার থাকবে ইত্যাদি। সেদিন বেলুড় মঠে মহারাজকে ওইভাবে ধ্যানস্থ হতে দেখে সেবকরা ব্যস্ত হয়ে পড়লেন। সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু উনি উঠছেনও না, চোখও মুলছেন না। সেবকরা তখন তার কানের কাছে বলছেন, মহারাজ, সময় হয়ে গেছে, দয়া করে উঠুন, চা খান। কিন্তু কোনো সাড়া নেই। মা তখন বেলুড় মঠে আছেন সোনার বাগানে। সোনার বাগান মানে গোল্ডেন গার্ডেন নয়। একজন উড়িষ্যার মালি ছিল, তার নাম সোনামণি। সেই সোনামণি বাগানটি দেখাশোনা করত বলে আমরা বলতাম সোনার বাগান। এটা তখন ছিল এক ধনী ব্যক্তির বাগান বাড়ি। তিনি বা তাদের কেউ বিশেষ সেখানে আসতেন না। তাই মা বেলুড় মঠে গেলে তাদের বললে তারা ওই বাড়িটা ছেড়ে দিতেন। মহারাজের সাড়া না পেয়ে সেবকরা মার কাছে গেলেন। গিয়ে বললেন, মা, মহারাজ কি তাহলে মহা সমাধিতে শরীর ত্যাগ করবেন? মা বললেন, না না, ছেলের ধ্যান খুব জমে গেছে। এই প্রসাদ দিচ্ছি, নিয়ে গিয়ে কানের কাছে জোরে জোরে বলবে যে মা প্রসাদ পাঠিয়েছেন, উঠুন, প্রসাদ খান। সেবকরা তখন এসে মহারাজের কানের কাছে জোরে জোরে বললেন, মা আপনার জন্য প্রসাদ পাঠিয়েছেন, উঠুন, প্রসাদ খান। কিন্তু কোনো কথাই তার কানে গেল না। সেই ধ্যান স্তিমিত লোচন, চোখ খুললেন না। আরো কিছুক্ষণ অপেক্ষা করে সেবকরা মার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমাদের মনে হয় মহারাজ মহা সমাধিতে শরীর ত্যাগ করেছেন। মা বললেন হাসতে হাসতে, না বাবা, কিছুই ভয় নেই, আমি যাচ্ছি। এই যে এত চিৎকার, সেসব কিছু মহারাজের কানে যাচ্ছে না। মা প্রসাদ পাঠিয়েছেন, সে কথাও কানে যাচ্ছে না। অথচ মা এসেই যেমন কাঁধে হাতটি দিয়েছেন আর বললেন, বাবা রাখাল, ওঠো। একেবারে সঙ্গে সঙ্গে গভীর সমাধি থেকে উঠে তিনি মাকে সামনে দেখেই দণ্ডবৎ প্রণাম করলেন। মা মাথায় হাত দিয়ে বললেন, বড় বেলা হয়ে গেছে, আমি প্রসাদ দিয়েছি তোমার জন্য, ওঠো বাবা, প্রসাদটা খাও। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলের মতো মহারাজ বললেন, এই যে মা, খাচ্ছি।